পায়ের তলা মাটি কার আছে না আছে সেটা সময় বলবে, সময় অপেক্ষা করো। মমতা ব্যানার্জি থ্রেড কালচারের জনক আছে। মমতা ব্যানার্জি এই থ্রেড কালচারটাকে মানে খুব মাইলেজ দিয়েছে। উনি ভাবেন যে মানুষকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায়। উনার ইনস্ট্রাকশনে এটা হয়েছে এবং মনে করি কি সিবিআইকেও ডাকা উচিত, ওনার ইনকোয়ারি করো, ওনার সঙ্গে ইনভেস্টিগেশন করা উচিত। নান্টু ঘোষকে তো অ্যারেস্ট করে নেওয়া উচিত। নান্টু ঘোষ যে ওখানে ভূমিকা পালন করেছে, নান্টু ঘোষ এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি, এটাই একটা বড় প্রশ্ন আছে। উনি ভাবছেন মমতা ব্যানার্জি ওনাকে বাঁচিয়ে দেবেন, তাহলে উনি মূর্খের স্বর্গে বাস করছেন, উনিও ধরা পড়বেন। বলি আপনার যারা অরিজিনাল ক্রিমিনাল তারা ধরা পড়েনি। একদম ক্লিয়ারলি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে সে অস্ত্র গুলি ভরে একটা লোককে দিচ্ছে গুলি চালাবার জন্য, বা যে বম চালালো, যে গুলি চালালো তাকে পুলিশ ধরেনি। ও রাস্তা থেকে কিছু লোককে ধরে নিয়ে গেছে, আর ধরে নিয়ে গিয়ে ইভেন আমার এখনো পায়ে ইঞ্জুরি আছে, তাদের উপরে 3/4 যে এক্সপ্লোসিভ অ্যাক্ট হয় সেটা কেসে দেওয়া হয়নি। আজকে আমি হাইকোর্টে মুভ করেছি, সোমবারে হিয়ারিং আছে। আপনি বারংবার আমরা দেখতে পাচ্ছি আক্রমণের মুখে পড়ছেন। এক্ষুনি এই যে মূল অভিযুক্ত তাকে যে পুলিশের তরফ থেকে এই যে পদক্ষেপ, সেটা সঠিক পদক্ষেপ হচ্ছে না। সে জায়গা থেকে কেন বারবার আপনাকে এরকম আক্রমণের মুখে পড়তে হচ্ছে? দেখুন, মমতা ব্যানার্জি এই যে 50-55 দিন আগে যে আরজি করে ঘটনার পরে যেভাবে সামাজিক আন্দোলন সারা বাংলায় হয়েছে, যেভাবে প্রত্যেক ক্ষেত্রে মানুষ, ছেলে হোক, মেয়ে হোক, স্কুল টিচার হোক, ছাত্র হোক, ছাত্রী হোক, ডক্টর হোক, কলেজে স্টুডেন্ট হোক, সবাই প্রতিবাদে একটা ঢেউ উঠেছে। এখানে মমতা ব্যানার্জি ব্যাকফুটে গেছে। এবার মমতা ব্যানার্জির কাছে পথ দুটো আছে। আপনি দেখেছিলেন 21-এর ইলেকশনের পরে যেভাবে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল, প্রায় 55-60 জন লোক মারা গেছে। সেই ভয়, ভীতি, সন্ত্রাসের রাজনীতি উনি ভালো করে বুঝে গেছেন। এটা করলে কিন্তু উনি ক্ষমতায় থাকতে পারবেন। এবার যারা যারা প্রতিবাদ করবে, যারা লড়াই করবে, তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা, তাকে বা মেরে দাও বা মিথ্যা মামলা দিয়ে দাও, দিয়ে ভিতরে জেলে ঢুকিয়ে দাও। মেরে দেওয়ার চক্রান্ত আমাদেরকে দেখছে, মিথ্যা মামলা দিতে পারছে না, তখন মেরে খুন করার চক্রান্ত করছে। এই চক্রান্তগুলো সবটাই কিন্তু নবান্ন থেকে ঠিক হচ্ছে। নবান্ন থেকে কিছু পুলিশ অফিসার আছে, ওখান থেকে নিচে পুলিশ অফিসারদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। এতিপেতি ক্রিমিনালদেরকে পুলিশ বলে দিচ্ছে কি তোমরা মেরে দাও, খুন করে দাও, গুলি চালিয়ে দাও, আমরা তোমাদেরকে দেখে নেবো, কোনো অসুবিধা নেই। এই জন্য যারাই প্রতিবাদী কণ্ঠ আছে সারা বাংলা, আপনি দেখবেন, আমি শুধু নয়, যারা প্রতিবাদী কণ্ঠ আছে তাদের উপরে কোনো না কোনোভাবে টর্চার, হ্যারাসমেন্ট, মিথ্যা মামলা, তার উপরে অ্যাটাক করানো সবটাই চলছে। এটা পুরোপুরি প্ল্যান করে সরকারের তরফ থেকে নবান্ন তরফ থেকে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। কোথাও গিয়ে কি তৃণমূল আপনাকে ভয় পাচ্ছে? দেখুন, যারাই প্রতিবাদ কণ্ঠ থাকবে তাকে তৃণমূল ভয় পায়, যারাই ওদের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে ভয় পায়। দেখবেন হঠাৎ ইদানিং প্রতিবাদীর কালকাটা পুলিশ কি বলেছে, প্রতিবাদ যেখানে করবে আমরা অ্যারেস্ট করব, পুলিশ তাকে দেখে নেবে। কালকে ডক্টরদেরকে মারধর করা হয়েছে। এরকমই যেখানে প্রতিবাদী কণ্ঠ থাকবে সেখানে তৃণমূল পুলিশ ভয় পায়। এ প্রসঙ্গে গতকাল যে হামলা আপনার উপর করা হলো, যে বোমাবাজির ঘটনা হলো, সোমনাথ শ্যাম, সেই সোমনাথ শ্যাম তৃণমূল বিধায়ক, তিনি বলছেন আপনি নাকি নিজের বোমায় নিজে জখম হয়েছেন, অভিযোগ করছেন। সব এতিপেতি লোকের, মানে যাকে লোহাচোর বলে এখানকার সবাই জানে, তার কথা উত্তর আমি না দেওয়াটাই মনে করি। অর্জুন দা, আমি এই প্রসঙ্গটা প্রশ্ন করবো, এই সোমনাথ সোম তিনি বলছেন আপনার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, তাই মরিয়া হয়ে এসব করছেন, আর কখনো নমিত সিং, কখনো সোমনাথ শ্যামের উপর দায় চাপাচ্ছেন। এই ওয়ার্ডে না 4000 ভোটে হেরেছে সোমনাথ শ্যাম, পার্থভূমি। এই ইলেকশনে 4000 ভোটে এই ওয়ার্ডে। পায়ের তলা মাটি কার আছে না আছে সেটা সময় বলবে, সময় অপেক্ষা করো।
2026 ইলেকশন তো আসছে। আপনি ডাক্তারদের আন্দোলনের কথা বলেন, আমি সে প্রসঙ্গে একটু আসি আরজি করেন ব্যাপারটায়। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি উঠলো, ডেডলাইন বেঁধে দিয়ে এবার আমরণ অনশনের হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। এছাড়া কি আর কোনো উপায় ছিল না? চাপে পড়ে কি সিদ্ধান্ত? জানি না, এই ডক্টরদেরকে আমি অত জ্ঞান দেওয়ার মনে করছি না। ডক্টররা আন্দোলন থেকে, আমার যতটুকু বোঝা যাচ্ছে, আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য ওদের উপরে চাপ সৃষ্টি হচ্ছে। কিন্তু তাদেরকে ধন্যবাদ জানাবো, তারা তাদের ব্যাকবোন অনেক স্ট্রং আছে। তারা টেকনিক্যালি, লজিক্যালি, পার্সোনালি তাদের সংগঠনকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি, কিন্তু তারা স্ট্রংলি লড়ে যাচ্ছে। আর আমরা ওদের আন্দোলনে সরাসরি না থাকলেও আমাদের মানসিকভাবে আমরা তাদের আন্দোলনকে সমর্থন জানাই। কেন তারা সারা পৃথিবী মানুষকে জাগ্রত করে দিয়েছে। একটা সরকারকে, যে সরকার দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, যে সরকার খুন রেপকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, তার বিরুদ্ধে সরব হয়ে বাংলার মানুষকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে। তার জন্য তাদেরকে আমরা স্যালুট জানাই। এই যে আন্দোলন, এই আন্দোলনে জুনিয়র ডাক্তারদের যে ভূমিকা, সেটা নিয়ে কি বলবেন? কারণ থ্রেট কালচার, হাসপাতালে থাকা নিয়ে অভিযোগ করেছিলেন জুনিয়র ডাক্তাররা। সুবিচারের আশায় কর্মবিরতি নাকি রাজনীতি? মমতা ব্যানার্জি থ্রেট কালচারের জনক আছে। মমতা ব্যানার্জি এই থ্রেট কালচারটাকে মানে খুব মাইলেজ দিয়েছে। উনি ভাবেন যে মানুষকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায়। আজকে এই যে ধামাচাপা দেওয়ার যে ওনার পদ্ধতি, আজকে তার প্রতিফলন জয়নগরেও দেখতে পেরেছে। 9 বছরের একটা বাচ্চা মেয়েকে কীভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, তাকে বলাৎকার করা হয়েছে। আজকে থানাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আগামী দিন সময় আসছে, আমি সেই বাংলাদেশের আন্দোলনকে সমর্থন না করেও শেখ হাসিনা ভেবেছিল বাংলাদেশ পুরো ওর কন্ট্রোলে আছে, কিন্তু ওখানে সাধারণ মানুষ এই জিহাদিদের পাশে টাইমিং তো গেছে, এর মধ্যে তো কোনো সন্দেহ নেই। তাই শেখ হাসিনাকে যেতে হয়েছে। মমতা ব্যানার্জিকেও বাংলার মানুষ কোনো জিহাদি লাগবে না, জিহাদি তো মমতা ব্যানার্জির সঙ্গেই আছে, বাংলার মানুষই সরিয়ে দেবে। যারা ময়নাতদন্তের নথিতে এবং নির্মাণের যে নথিতে সই করেছিলেন, এখন তারাই কর্মবিরতি করছেন এবং প্রতিবাদ করছেন। এই বিষয়টি কি তন্ত্রকথা বলে মনে করছেন অনেকে? কি বলবেন? দেখুন, যে কোনো প্রকারে মমতা ব্যানার্জি চেষ্টা করেছেন এই কেসটাকে ধামাচাপা দেওয়ার। প্রথমে উনি কি বললেন, উনি 3টে অবধি 30 বার ফোন করেছেন পুলিশ কমিশনার। উনি যতক্ষণ বডি ক্রিমিনেশন না হয়ে যায় ততক্ষণ উনি নজর রেখেছেন। তার মানে স্পষ্ট উনি স্বীকার করেছেন কি উনি এটা চেষ্টা করেছেন। কেন সিবিআই এখন পর্যন্ত ডাকেনি উনাকে, এটা একটা বড় প্রশ্ন আছে। কেন উনাকে ডাকেনি? উনি সেখানে স্পষ্ট বলছেন যে জোর করে যেভাবে ডেড বডিকে পুড়িয়ে দেওয়া হলো, যেখানে রাখা উচিত ছিল, প্রিজার্ভ করা উচিত ছিল, কিন্তু উনার ইনস্ট্রাকশনে এটা হয়েছে। এবং মনে করি কি সিবিআইকেও ডাকা উচিত, ওনার ইনকোয়ারি করা, ওনার সঙ্গে ইনভেস্টিগেশন করা উচিত, আর ইনভেস্টিগেশনে ওনার সহযোগিতাও করা উচিত কি উনি কাকে বাঁচাবার জন্য এটা করেছে। অর্জুন, আমরা দেখলাম 9ই আগস্ট রাত্রিবেলা আপনাদের দলের তরফ থেকে কৌস্তব বাগচি, স্বজন ঘোষ, তারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন আরজি কর হাসপাতালে, এবং পরবর্তীতে নির্যাতিতার যে যে অন্তিম কাজ, সেই কাজটি পানিহাটি শ্মশানে যখন সম্পন্ন করা হয়, সেই নান্টু ঘোষের যে ভূমিকা ছিল সে প্রসঙ্গে অনেক কথা বলেছে। কি বলবেন? নান্টু ঘোষকে তো অ্যারেস্ট করে নেওয়া উচিত। নান্টু ঘোষ যে ওখানে ভূমিকা পালন করেছে, নান্টু ঘোষ এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি, এটাই একটা বড় প্রশ্ন আছে। উপেন বিশ্বাস, প্রাক্তন সিবিআই কর্তা, তিনি বলছেন জুনিয়র ডাক্তাররা তিলোত্তমা কাণ্ডে যুক্ত থাকতে পারে। আপনি কি সহমত পোষণ করেন? আমি জুনিয়র সিনিয়র না, যেই এই কাণ্ডের সঙ্গে যুক্ত আছে তারই শাস্তি হওয়া দরকার। জুনিয়র যুক্ত আছে কি সিনিয়র যুক্ত আছে, যারাই যুক্ত আছে সে মানুষ হতে পারে না। আমি এই যে মানুষ হিসাবে বলছি, সেই মানুষগুলোকে সঠিক সজা, সঠিক তার উপরে বিচার করে সজা দেওয়া উচিত।
আমার শেষ তিনটে প্রশ্ন আপনার কাছে। এই আন্দোলন যেভাবে আমরা দেখছি আজাদি স্লোগান হচ্ছে, কাশ্মীর মাঙ্গে আজাদি হলো, এটা এর পেছনে কারা রয়েছে বলে আপনার? দেখুন, এটা তো বামপন্থীদের খেলা আছে। বামপন্থীরা এসব করে ওটা বকলমে একটা তৃণমূলকে মদত করছে ওরা। আপনি জানেন, একটা রাজ্যসভা মেম্বার হয়েছে, সে যাদবপুর ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, কি মুসলিম ছেলে আছে, নর্থ বেঙ্গলে থাকে, সে তাকে দিয়ে এই এই যারা দেশ বিরোধী যে শক্তি আছে, যাদবপুর জেএনইউ মোটামুটি শেষ হয়ে গেছে, এখন যাদবপুর বেঁচে আছে, ওদেরকে দিয়ে এইটা করানো হচ্ছে। আমার এটা মনে করি কি এইটা ভুল কাজ। দেশ বিরোধী স্লোগান না দিয়ে ওরা অ্যাকচুয়ালি তৃণমূলের বি টিম আছে, দেশ বিরোধী স্লোগান না দেওয়াই উচিত। ওরা এই লড়াইটাকে যদি সত্যিকারে মনে করে, তাহলে মমতা ব্যানার্জি থাকলে কিন্তু বাংলায় কোনোভাবে আপনি সঠিক বিচার কোনো ব্যাপারই পাবেন না। কেন, উনার একটা অহম হয়ে গেছে, যেটা বলা যায় কি উনি ভাবছেন কি আমি যেটা করছি সবই ঠিক আছে। অর্জুনদা, আপনারা একদম বলছেন যে ডাক্তারদের আন্দোলনটা আপনারা সমর্থন করছেন, তাদের পাশে আছেন। এক্ষেত্রে একটা প্রশ্ন উঠে আসে যে যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, অধীর চৌধুরী সবাইকে গো ব্যাক স্লোগান শুনতে হলো, আপনারা সবাই নাকি আন্দোলন হাইজ্যাক করে দিতে চাইছেন রাজনৈতিক স্বার্থে। তা কাশ্মীর মাঙ্গে আজাদি এই অরাজনৈতিক স্লোগানটির সঙ্গে আরজিকর নির্যাতিতার বিচারের ঠিক কি সম্পর্ক? যেমনটা অরাজনৈতিক নয়, আপনি ভুল বলছেন। অরাজনৈতিক স্লোগান নয়, এটা পুরোপুরি রাজনৈতিক স্লোগান। এই আন্দোলনটাকে ডিভিশন করে দেওয়া, এর মধ্যে একটা আন্দোলন যে যৌথভাবে হচ্ছে, এটাকে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত। এটা পুরোপুরি তৃণমূলকে সরকারকে মদত করার চেষ্টা হচ্ছে। আমরা দেখলাম দীপশিতা, মোহাম্মদ সেলিম প্রত্যেকে হাঁটলো, কি বলবেন? দীপশিতা ধরকে হাঁটতে দেখা গেল মিছিলে। দেখুন, এটা বামপন্থীরা বকলমে তৃণমূলকে মদত করার চেষ্টা করছে। তৃণমূল থেকে ভালো টাকা নিয়েছে, ইলেকশনের সময় ভালো টাকা নিয়েছিল, নিয়ে তারা নিজের ভোটটা নিজের নিয়েছিল, কিন্তু সেই ভোটটা হিন্দু যারা ভোট সনাতন ধর্মকে পালন করেন, যে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন, তারা তারা ভোটগুলোকে তৃণমূলকে বাঁচাবার জন্য নিজে নিয়েছিল। এতে তৃণমূলের লাভ হয়েছিল। এখনও সিপিএমকে পুরোপুরি তৃণমূল মদত করছে, ওদের আন্দোলনে কোনো বাধা নেই। ওখানে টোটালি সালিম সাহেবের মতন লোকেরা বি টিম অফ দ্য টিএমসি। আমার মেয়েকে হুমকি, মানসিক নির্যাতন ফেল করানোর চেষ্টা। এবারে আশিস পান্ডে, যে আশিস পান্ডে আমরা দেখলাম আর্থিক দুর্নীতিকাণ্ডে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হিসাবে ইতিমধ্যেই হেফাজতে রয়েছেন এবং অ্যারেস্ট হয়েছেন। এই প্রসঙ্গে বলো, আপনি দীর্ঘদিন রাজনীতি করেন, এখন দুধে রাজনীতি বলা চলে। শান্তনু সেন খোদ কথা বলছেন শাসক দলের থেকেও, কি বলবেন? তার মেয়েকে নাকি হেনস্থা করা হয়েছে। না, তার মেয়েকে হেনস্থা করে অতক্ষণ ধরে বিদ্রোহ করলেন না কেন? ওনার তো বিদ্রোহ করা উচিত ছিল। উনি আমার বন্ধু লোক, উনি আমরা একসঙ্গে খুব আমার ভালো সম্পর্ক ছিল যতদিন আমরা তৃণমূল করছিলাম, কিন্তু উনি সেই সময় প্রতিবাদ করা উচিত ছিল। আজকে প্রতিবাদ করছেন, আমি মনে করি ভালো কাজ করছেন, কিন্তু আমি যদি আপনি ধরুন কোনো একটা রাজনৈতিক দল করি, আবার আমার মেয়েকে বা আমার পাড়ার কোনো মেয়েকে বা আমার জানাশোনা কোনো মেয়েকে যদি কোনো মেয়ে আমাকে এসে বলে কি তৃণমূল ছাত্র পরিষদের নামে বা তৃণমূলের সংগঠনের নামে কেউ আমার উপরে অত্যাচার করছে, মানসিক অত্যাচার করছে, শারীরিক অত্যাচার করছে, তো আমি আমার গদি বাঁচাবার জন্যে আমি চুপ করে থাকবো, আমি এটাকে ভালো মনে করি না। আমি তখনও ওনার বিদ্রোহ করা উচিত। যাই হোক, যখনই ভালো উনি ভাবলেন বিদ্রোহ করেছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। সিবিআই এর দাবি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ বাবু, টালা থানার ওসি, দুজনই অত্যন্ত প্রভাবশালী। এদের জামিন হলে প্রভাব খাটিয়ে সাক্ষীদের প্রভাবিত করবেন, প্রমাণ লোপাট করবেন। এরা খুন ও ধর্ষণের ঘটনাকে সুইসাইড বলে চালানোর চেষ্টা করেছেন। এমনকি তথ্য প্রমাণ নষ্ট করে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কেও এরা আড়াল করার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ করতে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি এটা বৃহত্তর ষড়যন্ত্র, খুন এবং ধর্ষণ। দেখুন, ওটা সব টেকনিক্যাল ম্যাটার আছে। সিবিআই ওদের বিরুদ্ধে তথ্য জোগাড় করেছে, এটা প্রমাণ হয়ে গেছে কি এরা এইগুলো কাজ করেছে, তথ্য লোপাট করার চেষ্টা করেছে। কিন্তু শুধু ও দুজন কেন, ডিসি,
আপনার সেন্ট্রাল ডিসি ইন্দ্রাণী না ইন্দিরা মুখার্জি, বিনীত গোয়েল, এরাও তো ধামাচাপাতে আছে। যখনই একটা থানার দরগার উপরে ডিসি চলে আসবে বা এসি চলে আসবে, তখন কিন্তু সেই সময়ে সেই মুহূর্তে কিন্তু ওই কেসের কিন্তু ইনভেস্টিগেশন অফিসার কিন্তু সেই অফিসার হয়ে যাবে। যেখানে সিপি পৌঁছে যাবে সেখানে নিচের কোনো অফিসারের কোনো ভূমিকা থাকে না। তাহলে ওয়াই নট বিনীত গোয়েল? কেন বিনীত গোয়েলকে অ্যারেস্ট করা হলো না? বিনীত গোয়েলকে কেন ডাকা হচ্ছে না? এটা একটা বড় প্রশ্ন সিবিআইয়ের মুখের উপরে কিন্তু বাংলার মানুষ রেখে দিয়েছে। দাদা, ডক্টর এসপি দাস, যার কথা বারংবার উঠে এসেছে উত্তরবঙ্গ লবি হিসেবে, সেই শ্যামাপ্রসাদ দাস তো বলছেন তিনি অভিজ্ঞকে চেনেনি না, দু একবার দেখা হয়েছে মাত্র। শ্যামাপ্রসাদ দাস তিনি মমতা ব্যানার্জি খুব ঘনিষ্ঠ লোক। এবার উনি কার সঙ্গে দেখা করছেন, কার সঙ্গে দেখা করছেন না, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু ওনাকেও মনে করা উচিত যে এখন ডিজিটাল যুগে উনি জোর করে শ্বাস নিলেও সেই খবরটা এজেন্সি যদি ইচ্ছা করে বের করতে পারে। উনি ভাবছেন মমতা ব্যানার্জি ওনাকে বাঁচিয়ে দেবেন, তাহলে উনি মূর্খের স্বর্গে বাস করছেন, উনিও ধরা পড়বেন। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, কুলতুলিতে উদ্ধার নিখোঁজ ছাত্রীর নিথর দেহ, খুনের অভিযোগ পরিবারে, আর জি করার পরই ফের এই ঘটনা, কি বলবেন? মমতা ব্যানার্জি হাত থেকে অ্যাডমিনিস্ট্রেশন বেরিয়ে গেছে। মমতা ব্যানার্জি চোর চোট্টাদেরকে, ডাকাতদেরকে, রেপিস্টদেরকে বাঁচাবার জন্য চেষ্টা করছে। এক জায়গা বাঁচাবেন, এক জায়গা শাসন চালাবেন, এটা হয় না। শাসককে সবসময় নিরপেক্ষ থাকতে হয়। শাসক যখন নিরপেক্ষ থাকবে না, তখন কিন্তু এই অবস্থা হবে। মমতা ব্যানার্জি নিজের শাসন চালাচ্ছেন, আইনের শাসন এখানে নেই, তাই জন্য এই অবস্থা।